এবারে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। দায়িত্ব পালনের সময় নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে চলমান অভিযান অব্যাহত রাখতে বলেছেন তিনি। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শুরুতে খোলা জিপে চড়ে পুলিশের 11 কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এ সময় প্যারেডে অংশ নেওয়া সহস্রাধিক পুলিশ সদস্যের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধানকে গার্ড অব অনার দেন পুলিশের সুসজ্জিত একটি দল। সাহসিকতা ও দায়িত্ব পালনে সততার স্বীকৃতি হিসেবে 349 পুলিশ সদস্যকে বিপিএম পিপিএম এর বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান স্মরণ করেন শেখ হাসিনা। পুলিশ সদস্যদের কল্যাণে নেওয়া তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সর্বমোট প্রায় 91,000-এর উপর পুলিশের পদ আমরা সৃষ্টি করেছে এবং নিয়োগ দিয়েছে। অনেক প্রয়োজনীয় ট্রেনিং এবং যানবাহন, সরঞ্জামাদি, অস্ত্র সরবরাহ, ভূমি সংস্থান, অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ এবং সার্বিক সক্ষমতা বৃদ্ধি সহ পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক দমনে পুলিশের প্রশংসা করেন সরকার প্রধান। সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ সড়ক বাস্তবায়নের তাগিদ দেন তিনি। সন্ত্রাসের কোনো ধর্মও নাই, বর্ণও নাই, দেশও নাই, কিছুই নাই। কাজে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে। মাদক নির্মূলের যে অভিযান আমাদের চলমান, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। সেই সাথে সাথে নিরাপদ সড়ক, এই নিরাপদ সড়ক মানুষের মাঝে এটা জনসচেতনতা গড়ে তুলতে হবে। পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হলেও অনেক উপজেলা থেকে মনোনীত প্রার্থীদের নাম কেন্দ্রে পৌঁছায়নি। কোন দলের কারণে নাম বাদ দেয়া, তৃণমূলের ভোটের ফল বদলিয়ে তালিকায় পিছিয়ে দেয়া সহ নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে যোগ্য প্রার্থীদের সব অভিযোগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করেছেন দলের সাধারণ সম্পাদক। তৃণমূলের পাঠানো মনোনীত প্রার্থীদের তালিকা ধরে চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচন পর্যন্ত মনোনয়ন ফর্ম দিচ্ছে আওয়ামী লীগ। তবে তালিকায় নাম নেই এমন প্রার্থীরাও ভিড় জমাচ্ছেন ধানমন্ডি কার্যালয়ে, জানান নানা অভিযোগ। জেলা আওয়ামী লীগ কি করবে? যদি ভোটে আমার নাম না যায় তো জেলা সভাপতির তো কোনো কিছু করার নাই। এখানে দেখলাম তিনি মাত্র 2টি ভোট পেয়েছেন, কিন্তু তাকে 3য় অবস্থানে রাখা হয়েছে এবং আমাকে 4র্থ অবস্থানে রাখা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি সম্পাদক তাদের ইচ্ছা মতো করে 3 জনের নাম পাঠানোর একটি চেষ্টা চালাচ্ছে। আমি এর প্রতিবাদ জানিয়ে আবেদন করেছি। দলের দপ্তর সম্পাদক জানান, তৃণমূলের দ্বন্দ্বের কারণে কয়েকটি উপজেলা থেকে একাধিক নাম পাঠানো হয়েছে। প্রার্থীদের লিখিত অভিযোগ জানাতে পরামর্শ দিয়েছেন তিনি। যদি গণতান্ত্রিক পরীক্ষা যদি তারা ঐক্যবদ্ধ না হইতে পারে তাহলে আলাদা আলাদা নাম আসতে হবে। অভিযোগ যেগুলো আসে সেই নামগুলো যদি কেউ বাদ পড়ে যায় এবং যদি অনিয়ম করা হয়ে থাকে, এই ধরনের যদি কোনো অভিযোগ আসে সেটাও প্লেস করা হয়। মনোনয়ন বোর্ড যদি বিবেচনা করে যে অভিযোগটা ঠিক আছে এবং তাকে কনসিডার করা হয়, ইন দ্যাট কেস মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেই পরিপ্রেক্ষিতে আমরা পরে ওদেরকে মনোনয়ন ফর্ম দেবো। দলের সাধারণ সম্পাদক জানান, তালিকায় নাম না থাকা যোগ্য প্রার্থীরা লিখিত অভিযোগ দিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের উপরই আমরা ভিত্তি করব না, কারণ তৃণমূলের রিপোর্ট যদি কোনো প্রকার ম্যানিপুলেশন হয় সে অবস্থা সার্ভে রিপোর্ট আমাদের কাজে লাগবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয় মঙ্গলবার সকাল 10টা থেকে চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ করা হবে। এদিকে প্রথম দিনে উপজেলা চেয়ারম্যান পদে 2 শতাধিক ফর্ম বিক্রি হয়েছে। 4 ফেব্রুয়ারি দলটির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। 5 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে
ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে দলীয় সিদ্ধান্ত হয়েছিল উপজেলা নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হবে। উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছিল ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন। চেয়ারম্যান পদে উপজেলা থেকে অনধিক 3 জনের নাম পাঠাতে বলা হয়েছিল। এবারও একই নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে স্বাগত জানালেও বিএনপি ঐক্যফ্রন্ট একে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ কথা বলেন ওবায়দুল কাদের। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি গভীর খাদে হারাতে বসেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রথম দফা উপজেলা নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কার্যক্রম চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে চতুর্থ ধাপ পর্যন্ত ফর্ম নিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হবে 10ই মার্চ। নির্বাচন নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই, কোথাও কোনো বিতর্ক নেই এবং দেশেও জনগণের মাঝে কোনো প্রকার বিরূপ সমালোচনা নেই। একমাত্র বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারাই আজকে নির্বাচন নিয়ে তারা বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস এখনো চালিয়ে যাচ্ছে। সরকার জাতীয় ঐক্যফ্রন্টকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় তিনি ঐক্যফ্রন্টে কোনো সংকট নেই বলেও দাবি করেন। রাজধানীর পুরানো পল্টনে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তারা এখন পর্যন্ত বিভিন্নভাবে চেষ্টা করছে ঐক্যফ্রন্টের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় কিনা, ঐক্যফ্রন্টের কাউকে নিয়ে শপথ পাঠ করিয়ে জনগণকে বা বিশ্ববাসীকে দেখানো যায় কিনা। কিন্তু ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে। আমরা নির্বাচনের রেজাল্টকে প্রত্যাখ্যান করেছি, কাজে সেখানে কেউ শপথ দেওয়ার কোনো বিষয় নাই, কারণ রেজাল্টটাই আমরা মানি নাই। একাদশ জাতীয় সংসদের 5টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সবকটি কমিটির সভাপতি করা হয়েছে সরকারি দলের সদস্যদের। এর মধ্যে 3টি কমিটিতে গত 10ম সংসদে যারা সভাপতি ছিলেন তারাই আছেন। সোমবার সংসদে এসব কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিগুলো হলো সংসদ কমিটি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি। এর মধ্যে সংসদ কমিটির নতুন সভাপতি হয়েছেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই কমিটির মনোনয়ন দেন। সংসদ নেতার পক্ষে অন্য 4টি কমিটি গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। পরে তা কণ্ঠ ভোটে পাশ হয়। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন আব্দুল মতিন খুসরু। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সুবিদ আলী ভূঁইয়া। ডিবিসি সংবাদে আরো থাকছে। চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা নেয় 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দিল শিক্ষা বোর্ড। মুক্তির আনন্দ নিয়ে টাঙ্গাইলের নাগরপুরের ধুবরিয়া গ্রামের বাড়িতে ফিরেছেন দুদকের মামলায় বিনা অপরাধে 3 বছর জেল খাটা নিরপরাধ জাহালম। সুবিচার না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তার পরিবার। রবিবার রাত 1টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান দুদকের দায়ের করা আলোচিত মামলার ভুল আসামি জাহালম। জেল থেকে বের হয়ে সোজা টাঙ্গাইলের নাগপুরে গ্রামের বাড়িতে মায়ের কাছে চলে যান জাহালম। বিনা অপরাধে আর কারো জীবনে এমন নির্মম ঘটনা যাতে না ঘটে এমন দাবি এলাকাবাসীর। জাহালম খুব সরল প্রকৃতির লোক, এরার পরিবারটা খুবই নিরীহ মানুষ। সে অযথা 3টা বছর জেল কাটলো মিথ্যা মামলায়। তাহলে দুদকের উপরে আমাদের কতটুকু আস্থা বা ভরসা থাকতে পারে?
সুবিচার না পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান জাহালমের পরিবার। মিথ্যা মামলা, তবু আমরা হাল ছাড়ি নাই। যারা এই ব্যাপারে ফাঁসিয়ে দিছে, আমি তাদের সুস্থ বিচার চাই। দুর্নীতি দমন কমিশন সেটা যদি আইনি কোনো ব্যবস্থা, যে আমার ভাইয়ের ডাটা কালেকশন করে দিল, তারা যে তাদের কোনো ব্যবস্থা না নেয়, আইনজীবীগণ আছে, তাকে আমরা আইনি ব্যবস্থা নেব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান জাহালম। বিষয়ে সঠিক তদন্ত করে সঠিক লোক জানিয়ে ধরে, মিথ্যা মামলায় মানুষের জন্য হয়রানি না করে। আমার মতো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দুদকের কঠিন বিচার চাই, আর এবং কি আমার ক্ষতিপূরণ চাই, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি। 2016 সালে 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। চেহারায় মিল থাকায় মূল অভিযুক্ত সালেকের নাম বাদ দিয়ে জাহালমের নামে চার্জশিট দিলে জেল হাজতে পাঠায় আদালত। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে মামলার ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তির নির্দেশ দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। জাহালমের হয়রানির জন্য তদন্ত কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এই ঘটনায় দুদকের একজন পরিচালকের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। দুপুরে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান দুদক চেয়ারম্যান। জাহালমকে দুদক অ্যারেস্ট করেছিল নাকি? জাহালমকে দুদক অ্যারেস্ট করেনি। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি অর্ডার করে এসেছি এখন যে সকল যারা এটার সঙ্গে জড়িত ছিল, আয়োদের কি দায় দায়িত্ব ছিল, তাই না, সেগুলো দেখবো আমরা। আমাদের এখানে একজন ডিস্ট্রিক্ট জাজ আছেন, ওনাকে দিয়ে আমরা চেষ্টা করে বলছি তদন্ত করার জন্য। স্বাস্থ্য খাতের পর এবার শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জরুরি কর্মসূচি নিতে বলেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর একটি প্রতিবেদন পাঠিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে শিক্ষা খাতে অনিয়ম দুর্নীতি বন্ধে বিভিন্ন সুপারিশ করেছে দুদক। শিক্ষা খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিনিয়তই দুদকে আসছে নানা অভিযোগ। এসব অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে দুদক। বেরিয়ে আসছে অনিয়ম দুর্নীতির তথ্য। শ্রেণীকক্ষে শিক্ষকদের অনুপস্থিতি, পরীক্ষা ও ভর্তিতে অতিরিক্ত ফি আদায়, ফেল করা শিক্ষার্থীদের পাশ দেখানো, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে দুর্নীতি, এমপিওভুক্তকরণ এবং নিয়োগ ও বদলি সহ বিভিন্ন ধরনের দুর্নীতি পাওয়া গেছে। এসব দুর্নীতির উৎস চিহ্নিত করে তা বন্ধের সুপারিশ করেছে দুদক। সোমবার প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের কাছে এ নিয়ে প্রতিবেদন পাঠান দুদক সচিব। শিক্ষা বিভাগে অনিয়ম, বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা সাম্প্রতিক অভিযানে গোচরে এসেছে। শিক্ষা খাতে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে আর কিছু সুপারিশ দুর্নীতি কমিশন থেকে প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এখানে আমরা বলেছি যে সুশাসন ফিরিয়ে আনার জন্য যা যা করণীয়, এই বিষয়গুলো অতীব জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। দুদক বলছে এসব সুপারিশ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নজরদারি করা হবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ার দায়ে 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিবরা হলেন শাহিদা আক্তার, রফিকুল ইসলাম, শাহিদুল কবির চৌধুরী, আমিনুল এহসান মানিক, রোকেয়া খানম, নাসির উদ্দিন ও আবুল হাশেম। গত শনিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় 7টি কেন্দ্রে 2018 সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2019 ও কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘনের জন্য তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। নারায়ণগঞ্জের 2500-এ যৌতুকের জন্য স্বামীর বিরুদ্ধে নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী কাউসার পলাতক রয়েছে। সন্ধ্যায় উপজেলার হাইজাদি ইউনিয়নের মাধবদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নববধূ রুমা আক্তার ওই গ্রামের মোহর আলীর মেয়ে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায় 2 মাস আগে কাউসারের সাথে বিয়ে হয় রুমার। বিয়ের পর থেকেই কাউসার ব্যবসার কথা বলে রুমার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে প্রায় সময়ই দুজনের মধ্যে বাকবিতণ্ডা হতো। রবিবার সন্ধ্যায় আশেপাশের লোকজন রুমাকে ডাকার পরও তার সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে বিছানায় তাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে রাজধানীর যমুনা ফিউচার পার্কের 6টি খাবারের দোকানের 16 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম সরওয়ার আলম। এ সময় মেয়াদ উত্তীর্ণ খাবার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং কাপড়ের রং খাবারে মেশানোর কারণে এই জরিমানা করা হয়। অনাদায়ে 8 জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সিলগালা করে দেওয়া হয় 4টি খাবারের দোকান। নিরাপদ খাবার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজধানী জুড়ে এই অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। যমুনা ফিউচার পার্ক, তো এখানকার দোকানগুলি বা ফুড কোর্টের মান যেরকম হওয়া উচিত তার তুলনায় আসলে এখানে 20%ও না। কারণ হচ্ছে যে এখানকার অপরিষ্কার পরিচ্ছন্ন বা আনহাইজিনিক এনভায়রনমেন্টে এমন একটা অবস্থা যে এখানে মনে হচ্ছে আসলে কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো প্রতিষ্ঠান চালান বা কাজ করেন বলে মনে হয়নি আমাদের কাছে। তানোরে গত এক সপ্তাহে 6 জনের মৃত্যুর ঘটনা কোনো অজ্ঞাত কারণে হয়নি বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক। দুপুরে ঢাকা থেকে যাওয়া উচ্চ পর্যায়ের একটি মেডিকেল টিম সাথে নিয়ে বহরইল গ্রামে পর্যবেক্ষণ শেষে একথা জানান SM আব্দুল কাদের। এ সময় তিনি স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তবে মেডিকেল টিমের সঙ্গে থাকা জেলা সিভিল সার্জন ডাক্তার সঞ্জিত কুমার সাহা জানান, কোনো অজ্ঞাত রোগে নয়, বরং জ্ঞাত রোগেই তাদের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে ওই গ্রামে 5 জনের মৃত্যু হয়। শনিবার রাতেও একজন পল্লী চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার সময় মারা যান। তারা সবাই একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি স্থানীয়দের। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অজ্ঞাত রোগ না, স্পেসিফিক নির্দিষ্ট রোগের প্রেক্ষিতে মানুষজন আসলে মারা গিয়েছেন। কেউ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, একটি ছোট বাচ্চা যার বয়সে 1 দিন মারা গিয়েছেন, 80 বছর বয়স্ক একজন বৃদ্ধ উনি মারা গিয়েছেন, যার ফলে নির্দিষ্ট রোগের প্রেক্ষিতে ওনারা আসলে অ্যাকচুয়ালি মারা গিয়েছেন। ডিবিসি সংবাদে আরো থাকছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি, 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা। কুমিল্লার সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিতভাবে করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা সিটির 23 ও 24 নং ওয়ার্ডবাসী। নগরীর 23 নং ওয়ার্ডের বাতাবাড়িয়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, লালমাই পাদদেশ থেকে আসা ড্রেনটি বিভিন্ন স্থানে সাব ড্রেনের মাধ্যমে কৃষিজমির ক্ষতি ও পরিবেশ নষ্ট করছে। পরিকল্পনা অনুযায়ী সাব ড্রেনের মাধ্যমে অন্য জায়গায় পয়ঃনিষ্কাশনের পানি না ছেড়ে মূল ড্রেনটি যেন ঘুঙঘুরছড়ি খালে গিয়ে শেষ করা হয়, সেই দাবি জানানো হয় মানববন্ধনে। বছরের বেশিরভাগ সময়ই জলাবদ্ধতা, গ্যাস সংকট, রাস্তার বেহাল দশা সব মিলিয়ে ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 37 নং ওয়ার্ড। এসব সমস্যা দূর করে মানসম্মত নাগরিক জীবন উপহার দেবেন এমন জনপ্রতিনিধির প্রত্যাশা করছেন ভোটাররা। রাজধানীর অভিজাত এলাকা গুলশান পার হলেই পূর্ব বাড্ডার, সেকান্দারবাগ, আলিফনগর, বৈরাখালী, পাঁচতলা, পোস্ট অফিস গলি, কবরস্থান রোড, আফতাবনগরের একাংশ, মেরুল বাড্ডা নিয়ে 37 নম্বর ওয়ার্ড। তবে দুই এলাকার তফাত বিস্তর। সরু আর খানাখন্দে ভরা রাস্তায় চলাচলের একমাত্র ভরসা রিকশা অথবা পায়ে হাঁটা। জলাবদ্ধতার জন্য এখানে বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না। গ্যাস সংকট ঘনবসতিপূর্ণ এই এলাকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বৃষ্টি ছাড়ে এখানে পানি জমে, হাঁটু পানির মতো পানি জমে। হ্যাঁ, আর বর্ষাকালে তো পানি আমাদের কোমর পানি হয় এই রাস্তার ভিতরে। আমাদের বাচ্চা কাছে স্কুল যেতে পারে না, আমরা নিজেরা সমস্যা, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, একটা ফায়ার সার্ভিস ঢুকতে পারে না। গ্যাস মনে করেন প্রতিদিন পার ডে একদম সকাল ভোর 6টায় যায় আর আসে না। কোয়ার্টারও হবে না 1 কিলো, সেখানে অনেক ফরওয়ার্ড মেইন রোড, কিন্তু এর পাশে আমরা একটা অবহেলিত অবস্থায় আছি। খেলার মাঠ, বিনোদনের ব্যবস্থার অভাবে তরুণ সমাজকে সহজেই মাদক গ্রাস করছে বলে আক্ষেপ স্থানীয়দের। আমাদের সবচাইতে যে বড় সমস্যা মাদক। ইলেকট্রিসিটি যে লাইটগুলো থাকে সেই লাইট ল্যাম্পপোস্টগুলো নেই। মেইন রাস্তায় 20 টাকা ভাড়া, অনেক সময় রিকশাওয়ালা আমাদেরকে দিয়ে 100 টাকায় যাওয়া লাগে বাধ্যতামূলক। পর্যাপ্ত আলো এবং রাস্তায় আমাদের কুকুরের সমস্যা, কুকুরে খুব বিরক্ত করে, এগুলো যেন তারা দেখে। প্রত্যাশা ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত হওয়ার ফলে এসব দুর্দশার চিত্র পাল্টাবে। তাই 28শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো সিটি নির্বাচনে ভোট দিয়ে এলাকার জন্য কাজ করবেন এমন কাউকে নির্বাচিত করবেন বলে জানান বাসিন্দারা। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে বিএসবি ক্যামরিয়ানের সৌজন্যে অমর 21-এ নিয়ে আমাদের আয়োজন
আমার ভাষা। বইমেলায় অন্যান্য বইয়ের পাশাপাশি সায়েন্স ফিকশন বইয়ের এখন ব্যাপক চাহিদা। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের পাঠকের কাছেই সায়েন্স ফিকশনের কদর রয়েছে। তবে নির্দিষ্ট কয়েকজন লেখকের বাইরে এ বিষয়ে খুব বেশি বই মেলায় খুঁজে পাওয়া যায় না। বাঙালি পাঠকের কাছে বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর বই মূলত সায়েন্স ফিকশন নামেই পরিচিত। বিশেষ করে শিশু কিশোরদের কাছে এসব বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। কল্পকাহিনী নির্ভর হলেও এসব বই পাঠের মাধ্যমে তরুণ পাঠকরা বিজ্ঞান মনস্ক হওয়ার সুযোগ পায়। পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পর্কেও অনেক বেশি সচেতন হয়ে ওঠে তারা। মূলত জাফর ইকবাল স্যার এটা বুঝাইছে যে আমাদেরকে বুঝাইছে যে পৃথিবীকে আমরা ধ্বংস করে দিতেছি। পৃথিবী আমাদের জন্য এত কিছু করে, কিন্তু বিনিময়ে আমরা পৃথিবীকে শুধু খারাপটাই দিতেছি। আজকে নিয়ান কিনছি, তারপরে প্রথম প্রকাশনী থেকে রকেট রহস্য কিনছি। অনেক মজা মজার কাহিনী হয়, ওগুলো ভালো লাগে। শিশুতোষ মানসিকতায় আসলে মানে সায়েন্স ফিকশন বিষয়টা অনেক বেশি প্রভাব ফেলে। আমি নিজেও ছোটবেলায় আসলে অনেক বেশি সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করতাম। তবে চাহিদার তুলনায় মেলায় বড় বেশি অপ্রতুল সায়েন্স ফিকশনের বই। মূলত জাফর ইকবালের বইয়ের কাটতি সবচেয়ে বেশি। রয়েছে হুমায়ুন আহমেদ, আলী ইমাম, সত্যেন সেন, শামসুজ্জামান সহ গুটি কয়েক লেখকেরই বই। বিজ্ঞান কি, কেন, কিভাবে, তারপর টেলিস্কোপ কি বলে, রাসায়ন কিছু বই আমরা অনুবাদ করছি। জাফর ইকবাল স্যার যে বই করছে নিয়ন যাচ্ছে আর কি। এছাড়া হচ্ছে গত বছরের যে সায়েন্স ফিকশন আছে, রিটিন আছে, কেনিয়াল আছে, কেপলার 2 যারা বায়োবট, মানে মেইনলি হচ্ছে আপনার উপন্যাস হচ্ছে সায়েন্স ফিকশনের চাহিদা বেশি আর কি। তরুণদের বিজ্ঞানের বিভিন্ন দিক পরিচিত করতে আরও বেশি সায়েন্স ফিকশন বই প্রকাশ হওয়া দরকার বলে মনে করেন অভিভাবকরা। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটে শুরু হলো মাসব্যাপী বাংলা শুদ্ধ উচ্চারণ কার্যক্রম ও মাতৃভাষা চর্চা। প্রমিত বাংলার শুদ্ধাচার ভাষার মাসে অঙ্গীকার প্রতিপাদ্যে এই কার্যক্রমের আয়োজন করেছে সিলেটের নাট্য সংগঠন একদল ফিনিক্স। অংশ নিচ্ছে 6টি স্কুল, 10টি কলেজ ও 4টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে জিন্দাবাজারে মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন ভাষা সৈনিক অধ্যাপক এম আব্দুল আজিজ। লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। পরে শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী ক্লাস নেন অধ্যাপক শামীমা চৌধুরী। এই কার্যক্রমে অংশ নেওয়া সব প্রতিষ্ঠানে 2টি করে সেশন হবে বলে জানান আয়োজকরা। 5ই ফেব্রুয়ারি ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ, 6 ফেব্রুয়ারি লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, 12ই ফেব্রুয়ারি হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় সহ প্রায় 20টি প্রতিষ্ঠানে কাজ করবে একদল ফিনিক্স। ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আবারও। সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। নিরীহ কাউকে হয়রানি না করতে পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ। ফর্ম বিক্রি শুরু হলেও আওয়ামী লীগের তৃণমূলের বহু মনোনীত প্রার্থীর নাম কেন্দ্রে পৌঁছায়নি, মিলছে নানা অভিযোগ। স্বাস্থ্যের পর এবার শিক্ষা খাতেও অনিয়ম ও দুর্নীতি বন্ধে মন্ত্রণালয়কে জরুরি কর্মসূচি নিতে বলল দুর্নীতি দমন কমিশন। এবং 5 মাসের মধ্যে অ্যাকর্ডের বিদায় চায় বিজিএমইএ। পোশাক কারখানায় কারো তদারকিতে আগ্রহী এই ক্রেতা জোট। জানাচ্ছিলাম শিরোনাম, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নোয়াখালীর বেগমগঞ্জে আগুন লেগে 2টি কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিকেল 5টার দিকে উপজেলার গ্লোব ফার্মাসিউটিক্যালসের অঙ্গ প্রতিষ্ঠান সফট ড্রিঙ্কস ও বিস্কুট কারখানায় এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রথমে সফট ড্রিঙ্কস কারখানায় আগুন লাগে, পরে তা পামের বিস্কুট কারখানায় ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
5 মাসের মধ্যে অ্যাকর্ডের প্রস্থান চায় বিজিএমইএ। সময় উল্লেখ না করলেও আরও বেশ কিছুদিন কার্যক্রম চালাতে চায় ইউরোপিয়ান এই ক্রেতা জোট। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দাবি, পোশাক কারখানার তদারকিতে বাংলাদেশ এখন প্রস্তুত। অক্টোবর 2018 পর্যন্ত 1585টি কারখানা পরিদর্শন করেছে ইউরোপিয়ান ক্রেতাজোট অ্যাকর্ড। এর মধ্যে 934টি কারখানার সংস্কার হয়েছে 90% কম, আর প্রাথমিক সংস্কার শতভাগ শেষ করেছে 174টি। সামগ্রিক অগ্রগতি 90%। যদিও অ্যাকর্ডের পূর্বঘোষিত মেয়াদ শেষ হয়েছে গত বছরের মেতে, কিন্তু আরও 3 বছর মেয়াদ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করে অ্যাকর্ড। আদালত সময় দেয় নভেম্বর পর্যন্ত। নতুন মেয়াদ শেষ হওয়ার পর আবারও আপিল করে সংস্থাটি, যদিও মালিকরা চাইছেন 5 মাসের মধ্যে অসম্পূর্ণ কাজ শেষ করুক অ্যাকর্ড। আমরা যে 90%, 95%, 80% কাজ কমপ্লিট করে আসি, সেগুলোকে যে কোনোভাবে কমপ্লিট করে অ্যাকর্ডের কাছ থেকে সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমাদের মালিকরা উদ্গ্রীব। তারা তাদের কাজটা কমপ্লিট করে রেখেছে, কিন্তু অ্যাকর্ড ভিজিট করতে দেরি করতেছে, বিদায় কিন্তু এই সার্টিফিকেটগুলো আমরা পাচ্ছি না। এখন পর্যন্ত সরকারের কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আওতাধীন রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেল আরসিসির কাছে মাত্র 100 কারখানার সনদ হস্তান্তর করেছে অ্যাকর্ড, অ্যালায়েন্স করেনি একটিরও। ওরা ওই মামলার মধ্যেও এই যে তারা কতদিন থাকতে পারবে না পারবে তার উপরে তাদের হ্যান্ডওভারটা তারা এটা ট্যাগ করে রেখে দিচ্ছে আর কি। অ্যালায়েন্সের স্ট্যাটাস যেহেতু জানি, অ্যালায়েন্সে তো সময় শেষ হয়ে গেছে। আমরা একটা চিঠি দিয়েছিলাম, চিঠিতে তারা জবাব দিয়েছে যে তাদের 463টা কারখানা তারা কমপ্লিশন করেছে এবং সকল কাগজপত্র তাদের ওয়েবসাইটে আছে। সবশেষ গত 21 জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম পরিচালনার বিষয়টি সমাধান করতে অ্যাকর্ডকে 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আপিল বিভাগ। এজন্য বিজিএমইএ, বিকেএমইএ, শ্রম মন্ত্রণালয় এবং অ্যাকর্ড প্রতিনিধিদের নিয়ে কমিটিও গঠন করা হয়েছে, যার দ্বিতীয় বৈঠক বসবে আগামী বৃহস্পতিবার। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বুধবার শুরু হচ্ছে আবাসন খাতে সবচেয়ে বড় মেলা রিহ্যাব ফেয়ার 2019। সকালে জাতীয় প্রেস ক্লাবে রিহ্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী চলবে এই মেলা। এতে দেশের আবাসন ব্যবসায়ীরা ছাড়াও ভবন নির্মাণে নানা উপকরণ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও অংশ নেবে। এছাড়াও গৃহ ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠানের স্টলও থাকবে মেলায়। সংবাদ সম্মেলনে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া জানান, মেলা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রেজাউল করিম। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে। শেষ হবে আগামী 10 ফেব্রুয়ারি। ক্ষুদ্র সঞ্চয় ও বিনিয়োগকে উৎসাহিত করার মাধ্যমে দেশে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে এই সেবায় আনতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে 1.5 মাস ব্যাপী এই ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুবুল আলম। 4 ফেব্রুয়ারি থেকে আগামী 14 মার্চ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট বাড়ানো সহ কৃষক, শ্রমিক, বিভিন্ন পেশাজীবীদের ব্যাংকিং সেবায় আনার উদ্যোগ নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক আবুল বশর জানান, দেশে এখন স্কুল ব্যাংকিং গ্রাহকদের আমানতে পরিমাণ ছাড়িয়েছে 1500 কোটি টাকার বেশি। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবার চিত্র তুলে ধরেন কর্মকর্তারা। ক্যাম্পেইন চলাকালে সহজেই ব্যাংকিং সেবা নিতে পারবেন পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মানুষ। এবারে সংস্কৃতির খবর। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হলো শিল্পী ইয়াসমিন মুশতারি ও রুকসানা মুমতাজের দ্বৈত সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। দেশের গানের মধ্য দিয়ে শুরু হয় শিল্পী ইয়াসমিন মুশতারি ও রুকসানা মুমতাজের এই দ্বৈত সঙ্গীত সন্ধ্যা। কবি জয় গোস্বামীর কবিতা অবলম্বনে রচিত গান বেনি মাধব গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী রুকসানা মুমতাজ।
প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম রচিত গজলের পরিবেশনা যোগ করে ভিন্ন মাত্রা। হারানো দিনের বাংলা গানের সুরধারায় শিল্পীরা মাতিয়ে রাখেন সুফিয়া কামাল মিলনায়তন। অ্যাকুস্টিক গিটার, কিবোর্ড, বাঁশি, তবলা ও অক্টোপ্যাডের সঙ্গতে রবি ঠাকুরের বাউলঙ্গের গানের সুর আর ভাবে অবগাহন করেন উপস্থিত শ্রোতারা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও নেই সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের নিশ্চয়তা। সঙ্গীতের মতো সৃষ্টিশীল বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও অনেককে বেছে নিতে হয় অন্য পেশা। প্রতি বছর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইয়োডা এবং শান্ত মরিয়মের সঙ্গীত বিভাগ থেকে ব্যবহারিক ও তাত্ত্বিক দুক্ষেত্রেই দক্ষতা অর্জন করেন বহু শিক্ষার্থী। পাশাপাশি রাজধানীর আগারগাঁওয়ের সরকারি সঙ্গীত কলেজ থেকেও তৈরি হচ্ছেন সঙ্গীত শিল্পীরা। কিন্তু তাদের জন্য নেই পর্যাপ্ত কর্মক্ষেত্র। তাই পেশাদার সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও অনেককেই বেছে নিতে হচ্ছে ভিন্ন ধরনের পেশা। আমাদের এখান থেকে একটা ছেলে মেয়ে বের হয়ে তারা কি করবে, ক্যারিয়ারের জন্য খুব ভালো জায়গা নেই। যে জায়গাগুলোতে সঙ্গীত বিষয়ক থাকে সেই জায়গাতে যাতে এই সঙ্গীতে যারা পড়ছে তারাই যাতে চাকরি পায়। স্কুলে এবং কলেজে চিত্রাঙ্কন যেখানে বাধ্যতামূলক করা হয়েছে, সঙ্গীত বিষয়টাকে অন্তর্ভুক্ত করা উচিত, তাহলে সেখানে অনেক ছেলেমেয়ের কর্মসংস্থান হয়ে যাবে। অন্যদিকে সঙ্গীত শিক্ষা নিয়ে আসা এই শিল্পীদের কর্মক্ষেত্র নিশ্চিত করতে পারলে তা দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের এই জনবল যদি আমরা দক্ষরূপে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সেটা আমরা আসলে মানে বিদেশি মুদ্রা আয় করবার জন্য আমরা আমাদের ছেলেমেয়েদেরকে তৈরি করতে পারি। আর শিক্ষার্থীদের দাবি তাদের দেয়া হোক কর্মক্ষেত্রে নিশ্চয়তা, বাড়ানো হোক পরিধি। যেহেতু সঙ্গীতের স্টুডেন্ট, আমরা চাইবো যে আমরা সঙ্গীত শিল্পী হিসেবে এই জীবনটা ওভাবে গড়ে তুলবো। সরকারের নজর ছাড়া আমি মনে করি না যেটা কোনোভাবে সম্ভব হবে। সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা রাষ্ট্রের কাছে আবেদন জানান সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার সুযোগ করে দেয়ার। আমরা যে বের হয়ে যাচ্ছি, যে স্টুডেন্টগুলো তৈরি হয়ে, আমরা কিন্তু সেই পরিমাণ মানে যে প্রশস্ত কোনো ক্ষেত্র পাচ্ছি না কাজ করার বা কাজের। আমরা তো এদেরকে তৈরি করে একটা স্বপ্ন দেখাই, দেখানোর পরে আমরা চাই একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এবং এরা একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াক। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক আন্তর্জাতিক খবর। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুইন্সল্যান্ড রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে গত 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রাজ্যের টাউন্সভিল শহরে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। খাদ্য ও ওষুধের সংকটে পড়েছে অসংখ্য মানুষ। লোকালয়গুলোতে বন্যার পানির সঙ্গে কুমির এবং সাপ চলে আসায় স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ। রাজ্যের সব স্কুল এবং আদালত বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। কুইন্সল্যান্ডের রস নদীর উচ্চতা বিপজ্জনক মাত্রায় পৌঁছানোয় বাঁধ খুলে দেয় কর্তৃপক্ষ। তবে বাঁধ খুলেও বন্যার পানি নিয়ন্ত্রণে আনা যায়নি। অন্তত 20,000 ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে শহরের 1000-এরও বেশি অধিবাসীকে হেলিকপ্টার এবং নৌকায় করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এদিকে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে উচ্ছেদের জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে নোংরা সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র হিসেবে মন্তব্য করেছেন। মাদুরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প যদি তাকে উৎখাতে জিদ করে থাকেন তাহলে তাকে রক্তে রঞ্জিত হয়েই হোয়াইট হাউস ছাড়তে হবে। স্প্যানিশ সাংবাদিক জর্দি এভোলিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন। মাদুরো বলেন, উত্তর আমেরিকার সাম্রাজ্যবাদীরা হামলা চালালে নিজেদের রক্ষা করতে হবে, দেশকে তাদের হাতে ছেড়ে দেয়া হবে না। ভেনেজুয়েলায় 8 দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে ইউরোপের কয়েকটি দেশ যে আলটিমেটাম দিয়েছে তাও নাকচ করে দিয়েছেন মাদুরো। এদিকে স্বঘোষিত প্রেসিডেন্ট
হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর রাজকাহন নবনীতা চৌধুরীর সাথে ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।